সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করেই কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে যেন ভুল করে পরী পালকের থেকে নেমে আসছে। কিছু বুঝে ওঠার আগে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? আমি সরি, দেখতে পারি নাই। দেখতে পাস না এ নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পারি নাই, না দেখে ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটার আগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটা কে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখন যা করতে এসেছে সেটা করে চলে যাও। এ কথা বলেই লোকটা চলে গেল। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দেই নাই। আমি নীল, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দেই নাই, তবু কেমন আচরণ করলো দেখলেনই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধুমাত্র নিজে থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করে কম দামি পোশাক পরলাম। তারপর চুলে তেল দিয়ে ভালো করে আছড়ে নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটা বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়ল। আরে, এ তো দেখি কালকে সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কালকে সেই মেয়েটা ডাকছে, তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না। তো কাকে ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি, আমার আজকেই প্রথম কলেজ। তোর নাম কি রে? জি, আমার নাম নীল। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম। তবে শপিং মলের ম্যানেজারের কথায় বেঁচে গেছিস। যাকগে, সেই কথা বাদ। তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন, সেটাই তো মাথায় আসছে না। আর কি সব কাপড় চোপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। এটা বলে সবাই হাসতে শুরু করলো। ইচ্ছা করলে কথাগুলোর জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনও ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল।
একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী লিজা। কি রে তানহা, ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেন? আর গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কুয়েত থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা চর মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি, হঠাৎ তাকিয়ে দেখি তানহা ওর বান্ধবীদের সাথে এই ক্লাসের দিকে আসছে। তাই মাথাটা নিচু করে থাকলাম। কি রে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে? হ্যাঁ তাই তো রে, খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি বলে শয়তানি একটা হাসি দেয়। সবাই মিলে নীরের কাছে যাই। কি রে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে আসছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড় লোকের দুলালি, অহংকার অনেক। মেয়েগুলো আর কিছু বলতে যাবে তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে, আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। নীল, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার আপনাদের কি রুচিবোধ বলতে কিছুই নেই নাকি? সব হারিয়ে গেছে? কুয়েত থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন, কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম। এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতরে দেখে না। তানহা, জাস্ট সেট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে আসছো, এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। নীল, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার। নীল, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালো করে কমপ্লিট করা চাই। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুব গোপনীয়ভাবে করতে হবে, তাই হাত ফসকে বেরিয়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীকে আমাদের চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিছু নাই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার, শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দিন দেরি না হয়ে যায়। মনে মনে অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়বো, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সব কিছু জেনে নিতে হবে। এসব ভাবছি, তখনই পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পিছনে ঘুরেই দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো। হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি রাজ। আমি নীল। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনে। আর আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজনে মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখন ফোনটা বেজে উঠল। আম্মু ফোন করছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে। শরীরটাও অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি
বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেট থেকে পেয়ে গেলাম, তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম, তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমাদের সামনে আসলো। কি রে ছোট লোক, বন্ধুও তো একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি বেশ করছি, তো তোরা তো চলছে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলেছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে। না হলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। ঠাস করে একটা থাপ্পড় বসাই দিলাম। তানহা ডাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বই না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তানহা মাটি থেকে উঠে বলে, তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মনে মনে সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাত চল এখান থেকে বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। নীল, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি, তার কথায় পুরো কলেজ চলে। যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তুই আবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে নীল কে রে? একটা ছেলে নীলের ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভিতরে চলে যায়। এখানে নীল কে? সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই, জি আমি নীল। নামটা বলার সাথে সাথে দুইজন পুলিশ এসে দুই পাশ দিয়ে ঝাপটে ধরে নেয়। কোনোভাবে ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছে মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দিকে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছুই মনে হয় না। তবু টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। দুইটা পুলিশ নীলকে ধরে নিয়ে কলেজ গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলে পেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমনভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না। কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন। আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি আমার কাছে থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল, তারপরই মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না বলে ফোনটা কেটে দিলাম। তারপর ওসি এমপিকে ফোন করে বলে, সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিকমতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার রাগেন, আপনার মশা মারা, আপনার মশা আর আপনি মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করে তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছা করছে আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। নীল বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই।
তবু যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকো বাবা। বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল, নীলকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে কে চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে নীলকে তো ধরলই না, উল্টো খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে তানহার বাবা তানহাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেন নাই, সেখানে আজ কিনা এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি, তখনই পিছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতেই ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি। আপনি এখানে? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবেই এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কী রে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল। যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলের ভাত খাইছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু। আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নাই, এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা জুড়িয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। ধুর, এ সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল। আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নেই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পন্ন করতে পারি। তাহলেই দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠল। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোর চেনা কেউ একজন। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, তোর কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাহ, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম, শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজাইরা পেঁচার আমার শোনার সময় আমার নাই। সো ফোনটা রাখলাম। এই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরেই খুব অবাক হয়ে গেলাম যে মেয়েটা আমাকে দেখতে পারে না, সে আমাকে ফোন দিয়েছে। কিন্তু তারপরই তার সব আচরণ মনে পড়ে গেল, আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিছো কেন? আমাকে অপমান করে আমার ভালো লাগে নাই, আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো?
বিশ্বাস করো নীল, আমি নিজের অহংকারের কারণে সব কিছু করেছি। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, আগেই রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে পড়লাম রে ভাই, মেয়ে তো দেখে আঠার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। বলে ফোনটা কেটে দেই। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলায় উঠলাম। তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কি রে, তোর এতক্ষণ লাগে আসতে? কই, কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস আজকে, তাই এত দেরি মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে জিব্বায় একটা কামড় দেয়। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি না। থাক, তোর খেয়াল করতেও হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে এসে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নাই, বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হবার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই নীল, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো, বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহা ওর ভুলটা বুঝতে পারছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে। তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে? এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবে, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কী জন্য এখানে আসছো আর কী জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরে সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালে দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, বিকেল ঠিক 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনও সেই আগে আগে চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলছো, আমার এখনও সেই অভ্যেসটি যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটাও অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে,
মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো, আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এইভাবে কথা বলতে পারছি। এই হুইসে এত পাম দেওয়ার দরকার নাই। তুমিও তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো দ্য আর্মি ম্যান, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝেই ওয়েটার এসে 2টা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলছো? তারপর আরও বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। রিশা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে, এই নাও। এর ভেতরেই তোমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ হচ্ছে ওই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজেই নিব যে কে এই দেশবিরোধী কাজের সাথে জড়িয়ে আছে। ওদের সব কয়টাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজনে মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশনই এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে এসে কথা বলছে। আবার রিশাও তো বলেছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখনই ফোনটা বেঁচে উঠল। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি নীল, তোমার কাজ কত দূর আগালো? জি স্যার, সব কিছু ভালোভাবে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতে ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডাদের মতো। সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছিলাম যে আমি ফোন করব? যদি কেউ এটা দেখে নেয় তাহলে তো তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখতো তো জেল। আমরা ওসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক না কেন। আর তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। হ্যাঁ, তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দিব, কারণ আমিও চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে আর কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করবো যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতেই লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কি রে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন থেকে চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। নীল, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বলল মোবাইলে কথা বলতে গেছে। তো কথা বলতে কি এত সময় লাগে নাকি? 2 জন মিলে আমার পিছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না, অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে খাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখে যা, তারপর কথা বলবি। তানহা রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে,
তোমার যেটা মন চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়া শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক। কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকেই ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকেলবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ নীল, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপটাতে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর জাগডেরা ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমারও একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সব কিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডির টিম তোমাকে সাহায্য করতে পারি। আরে না, তার আর কোনো দরকার হবে না। আমি একা কাজটা করতে পারবো। তুমি একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়েই থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাওয়া যাক। ডিনারে কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পিছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিশার আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখি একটা গাড়িতে ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাঁচটা ভেঙে গেল, আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরল। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটা গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে নীল বলে একটা চিৎকার দেয়, কিন্তু নীলের নিথর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নাই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে রিশা কোথায়? মনে মনে এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসতে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে এসেছি, আর রিশাও একজন সিআইডি অফিসার। এটা রিশার ছবি, একটা ছবি সামনে দিয়ে বলল, আর আমরা তোকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে।
তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। স্যার, তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেছে নাকি? না না, আমার স্মৃতিশক্তি আসলে যায় নেই, আমার সব কিছু মনে আছে। আমার নাম নীল, এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নেই। ডক্টর, আমার মাথা ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্ট প্রয়োজন, নাহলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেক ডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসার আর কোনো কথা বলতে পারল না, তারা কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই তানহা দৌড়ে ভিতরে প্রবেশ করলো, পিছনে রাজও আছে। এই নীল, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর নীলের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেন্সিটিভ শুয়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চিনেন? আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনব না এটা কেমন করে হয়? এই নীল, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাইনি। তাই অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছুই হয় নাই, আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লাগছে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। তানহা কথাটা বলেই কেঁদে দিল। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাঁদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে নীলকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে নীল ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে নীল। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তানহা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছু নাই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ও নীল, তুমি উঠে পড়ছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গেছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে, রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহার হাতে দিল, তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। এই নাও নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়েই পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুঁকড়ে উঠলাম। এই এই, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না, সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি ও নাকি আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি, এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাস রে, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। আহ, এমন একটা বউ থাকলেও তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম।
সন্ধ্যার দিকে রাজকে বললাম বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যাই। না নীল, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমি বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাজ চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছেড়ে যাব না। তোমাকে আমার জায়গায় জন্য, তোমাকে আমার থাকার জন্য চিন্তা করাও লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম। আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়দিনে তানহা আমার সাথে ছায়ের মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে অনেক কষ্ট পাবে, তাই বলতে পারবো না। এভাবে আরও 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে আছি, একাই চলে যেতে পারবো। নীল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই? তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ, তান্না তো ঠিকই বলেছে, তুই এখনও সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে, আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো। আর এসব কত গুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে? আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ। বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর রাজ দুইজনে অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই, আমি বিশ্বাস করতে পারছি না, এইটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 পরেও এইভাবে হাঁটতে পারে? একভাবে নীলের দিকে তাকিয়ে আছে। তানহা এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগে বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদিও আবার অসুস্থ হয়ে পড়ো। আরে না, আমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতে দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় না। যে ছেলেটিকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলেছে ওর সেদিনের কথা কিছুই মনে নাই, বাকি সব কিছুই মনে আছে, শুধু সেদিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটাও দেখেছি, বললো যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইলের লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। এদিকে নীল রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেক দিন নীল দিনের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করেই কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে।
তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। নীল বুঝে নেয় যে এটা তার ছোট বোন জারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতে শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে। পেতনিটা তো দেখি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে আজ কি যে আছে। কিরে কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না না? প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসার নামগন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে যাব। একটু একা থাকি কয়দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবে, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না। বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। সেটা মোটেও না হাদারা। তুই বিয়ে করলে পরে আমি একটা ভাবি পাবো মিষ্টি, আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছা হয় চলে যাবে। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘরে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা এসব বাদ দে, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সবসময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করে দুজনে মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিল। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর রুমে আসতেই দরজায় কেউ নক করে। নীল গিয়ে দরজাটা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে, তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে নীল বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। নীল বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসাবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি কখন সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কণ্ঠটা চিনে গেলাম। তানহা ফোন করছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আরও অনেক কিছুর খবর রাখে। তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এইটাকেই মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তানহা আগে থেকেই কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে গিয়ে তানহার পাশে বসে, তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজ কেমনে যে কী হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে, না হলে তো আজ কলেজেই আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজ কি এখন আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেক দিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তানহার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব,
আপনি তো এসেই বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? নীলের কথা শুনে ঘড়ির দিকে তাকায়। ও সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করে নাই। ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরও কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে, তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? দূর রাখতো তোর মিষ্টি মুখ। এই এই নীল শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি এসব প্রেম করিনি। এবার চল তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। নীল, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমার জন্য সারপ্রাইজ। তুমি যদি নীলকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটা আর এমন কি বিষয়, ওকে আমি নিয়ে আসছি আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ নীলকে জোর করে ধরে সাথে নিয়ে গেল। 3জন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা 2টা রিক্সা ডাকলো। তারপর নীলকে নিয়ে একটাতে উঠে পড়ল আর রাজ আরেকটা রিক্সায়। তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আরে বলো না কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যায় তাতে তোমার কি? তুমি চুপ করে রিকশায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো। এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন কি করে বসে তার হিসাব নাই। একটু পর শহরের সবথেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। এই নীল, এবার তুমি থামো। বসেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। এই নীল, এবার তুমি নামো। বসেই থাকবা নাকি? ভাড়া মিটিয়ে নীলকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। তানহার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলছি কোনো প্রকার টু শব্দ করবে না, তবু কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগে দৃষ্টিতে তাকালো নীলের দিকে। তানহার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপরে রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সব কিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকে এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম নীলকে নিয়ে আসতে। পারলে তুমি যা চাও তাই দিব। তো এখন তোমার মন মতো সব কিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকারের কথা শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না,
চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দিব যাতে কারোর জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়। বলেই চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মায়। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরদিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসি নাই, সব কিছু ঠিকঠাক করে আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তানহা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই তানহা, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমিও কি যে বলো না। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলেই যে কোনো মেয়ে পড়ে যাবে। এই রাজ হইছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর নীল তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে নীলের পাশে বসেছে, কিন্তু নীল কিছুই বলতে পারতেছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে নীলের দিকে তাকাচ্ছে। নীলের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশে আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। নীল মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। নীল, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেবো না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। তানহা ওদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে নীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবেই প্রপোজ করলাম। তুমি কি আমায় ভালোবাসবে? আমি কিছু বলতে যাব, তার আগেই তানহা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে 2টা থাপ্পড় মেরে দিল। মেয়েটার টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে যায়। তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে গিয়ে লুকালো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না, কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে! আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। যে অধিকারটা ওই মেয়েরও আছে, তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে, তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমার তোকে পছন্দ হয়নি। এটা কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছামতো মারলে। এখন দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। একদম চুপচাপ করে আছে, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তানহা মেয়েটা তো এবার চলে গেছে। টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা নীলের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা কোনো কথা শুনে না। এই রে, তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো